গ্রেফতার হওয়ার পরে সে একটা বক্তব্য দেয় এবং কেউ ওখানে উপস্থিত থেকে এই বক্তব্যটা রেকর্ড করে, যেটা পরবর্তীকালে আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিডিও থেকে আমরা সেই কন্টেন্টটা পাই এবং সেটি আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করি। ট্রাইব্যুনালে আমরা সেই ভিকটিম সাক্ষীকে আমির হোসেনকে আমরা রিকল করেছিলাম। তিনি ভিডিও ক্লিপটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন এবং সেই ভিডিও ক্লিপটি আমরা প্লে করে দেখাই যে চঞ্চল নিজে স্বীকার করে বলছে যে সে এবং তরিকুল নামে আরেকজন সে গুলি করতেছিল এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে সেই জায়গা থেকে মানে সে এটাও স্বীকার করলো যে সে তাকে গুলি করেছে, তরিকুলও গুলি করেছে। এবং এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের পরিপ্রেক্ষিতে আমরা যখন দিলাম এই এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের পরে তারা করলো কি, এই সাক্ষীটাকে আবার রিকল করেছিল, রিকল করে তাকে জেরা করে পরবর্তীতে চঞ্চল নিজেও একটা সাক্ষী দিয়েছিল, তার নিজেকে আত্মপক্ষ সমর্থন করে তিনি নিজে সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছিলেন। সেখানে আমি তাকে জেরা করেছিলাম। তিনি একটা দাবি করেছিলেন যে ভিডিও ক্লিপটি পরবর্তীকালে আমরা আদালতে উপস্থাপন করেছি সেটি তাকে ভয়ভীতি দিয়ে দেখায় সেটা নেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেছিলেন। কিন্তু আমি তাকে জেরা করেছিলাম এবং তিনি জেরার জবাবে বলছেন যে 26 তারিখে তাকে গ্রেফতারের পরে তিনি প্রতিদিন ট্রাইব্যুনালে এসছেন, তার আইনজীবী নিয়োগ দিয়েছেন, কিন্তু এই 26 তারিখে গ্রেফতারের পরে 10 জুনের আগ পর্যন্ত কখনো তিনি এরকম বলে নাই যে তার কাছ থেকে জোর করে এরকম বক্তব্য আদায় করা হয়েছিল। 6 মাস পরে তার আইনজীবীর পরামর্শে তিনি এরকম একটি প্লি তারা নিয়েছে যে এইটি তাকে জোর করে নেওয়া হয়েছিল। তো যাই হোক, এইটি আমার মনে হয় যে আদালতের কাছে বিশ্বাসযোগ্য প্রতীয়মান হয় নাই, যেহেতু 6 মাস পরে 6 মাস তার অসংখ্যবার এই অভিযোগ উপস্থাপন করার তার সুযোগ ছিল, কিন্তু তিনি করেননি, কখনো বলেননি যে তার কাছ থেকে জোর করে এরকম বক্তব্য আদায় করা হয়েছিল। আমরা যখন সাক্ষীটা দিলাম তারপরে তারা একটা আফটার থট একটা বক্তব্য তারা ট্রাইব্যুনালে দিয়েছে। আমরা আজকে আর্গুমেন্ট করে দেখিয়েছি, বুঝিয়েছি যে তার এই বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্টটা ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এবং আমরা আজকে এটাও বলেছি যে চঞ্চল চন্দ্র সরকার যেভাবে একটা নিষ্পাপ নিরীহ একটা নির্দোষ মানুষকে অহেতুক গুলি করেছে, কোনো কারণ ছিল না, তো আমরা বলছি যে এটা কোনো মানসিক বা মানবীয় আচরণ হতে পারে না, এটা কোনো মানুষের আচরণ হতে পারে না। তারা এতটা উন্মাদ ছিল যে তখনকার কিছু মানে আমাদের পুলিশ কর্মকর্তা বলেন যাই বলেন যে তারা কয়েকজন, যদিও এই বাহিনীর সকলে না, কয়েকজন আসলে এত উন্মাদ ছিল তারা মানুষ খুন করে মনে হয় আনন্দ পেতেন। তো সেই কথাগুলো আমরা বলেছি। আমরা বিশ্বাস করি যে আমাদের আর্গুমেন্ট ট্রাইব্যুনাল গ্রহণ করেছে এবং আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি তার। জি জি ইয়েস বলেছে জি। আচ্ছা, এইটা হচ্ছে কি যে আপনারা সঙ্গত কারণে এই কথাটা আমি বলতে হয় যে আমি আমার দায়িত্বভার গ্রহণের অনেক আগেই এই মামলার সাক্ষীর কার্যক্রম শেষ হয়েছিল। আমি নিজেও দেখেছি যে গোলাম কিবরিয়া নামে একজন সাক্ষী, দ্যাট ইজ উনি পুলিশ কর্মকর্তা, ওই ঘটনার দিন তার নামে অস্ত্র এবং গোলাবারুদ ইস্যু করা হয়েছিল। সেখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা তাকে সাক্ষী করেছে এবং সাক্ষী হিসেবে তাকে পরবর্তীতে ট্রাইব্যুনালে পরীক্ষাও করা হয়েছে, PW5 হিসেবে তার জবানবন্দি নেওয়া হয়েছে, তাকে জেরাও করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি তার নামে হয়তো গুলি ইস্যু হতে পারে, অস্ত্র ইস্যু হতে পারে, কিন্তু তিনি কোনো অপরাধ নাও করে থাকতে পারেন। যদি উনি অপরাধ না করে থাকেন তাহলে সঙ্গত কারণে তিনি আসামি হবেন না, কিন্তু যদি তিনি অপরাধ করে থাকেন বা অংশগ্রহণ করে থাকেন, সেই ক্ষেত্রে যদি তাকে সাক্ষী করা হয়ে থাকে, এইটা আমি ট্রাইব্যুনালকে আজকে বলেছি যে এই বিষয়টা আমাকে একটু খতিয়ে দেখতে হবে এবং দেখে যদি মনে হয় যে তিনি আসামি হওয়া উচিত ছিল কিন্তু তাকে সাক্ষী করা হয়েছে, সেটার জন্যে আমরা যেটুকুন
দায় স্বীকার করবার সেটা তো আমাদেরকে করতে হবে। সেটা আমরা ট্রাইব্যুনাল কাছে বলেছি যে এটা আমি কি একটু ব্যক্তিগতভাবে আমি এটা পর্যালোচনা করে আমি ট্রাইব্যুনালকে এটা জানাবো। ট্রাইব্যুনাল আমার কাছে জানতে চেয়েছে বিষয়টি। আসামি উনি ধরা পড়েছেন বেনজির আহমেদ দুবাইয়ে, এবং একই সাথে উনি শাপলা হত্যাযজ্ঞের মাস্টার মাইন্ড বলা হয় ওনাকে। তো এই আসামির বিষয়ে একটু বলবেন এবং তার সার্বিকভাবে তার ট্রাইব্যুনালে কয়টা মামলা আছে একটু বলবেন। আচ্ছা দেখেন, বেনজির আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড না, তিনি এক সময় আমরা জানতাম যে তিনি সারা বাংলাদেশকে চালাচ্ছেন, তিনি সরকার চালাতেন, তিনি দেশ চালাতেন, তার উপরে আর কোনো মানুষ কাউকে মানুষ মনে হতো না। তার যে দম্ভক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে ল্যাঙ্গুয়েজ সব কিছু মিলে তখন বাংলাদেশে একজন মানুষকেই আমার মনে হয় কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজির আহমেদ। এই পরিচিতির কারণ হলো যে তিনি হেন দুষ্কর্ম নাই যেটা তিনি তার এই কর্মজীবনে তিনি করেননি, এবং সেটা আওয়ামী লীগ শাসনামলেই আমরা ধারণা করি যে আওয়ামী লীগের শেষ সময়ে তাদেরই কোনো আভ্যন্তরীণ কোন্দলে তাদেরই কোনো কুশীলব তার এই কুকীর্তি প্রকাশ করে দেন, এবং তখনকার সংবাদপত্র কালের কণ্ঠ বিস্তারিত প্রতিবেদন ছাপিয়েছিল, এবং সেখানে আমরা প্রথমবারের মতো আমরা দেখতেছিলাম, জাতি দেখেছিল যে তিনি কত সম্পদের মালিক, কত ফ্ল্যাট, কত জায়গা, কত জমি, এবং তার স্ত্রীর নামে, তার সন্তানদের নামে, এবং তিনি তার বিরুদ্ধে শত শত কোটি টাকা তার সন্ধান পাওয়া যায় দেশে বিদেশে। এমন কোনো কুকীর্তি নাই যেটা বেনজির আহমেদ করেননি। তো সেই কারণে বেনজির আহমেদের বিরুদ্ধে তখনই দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছিল। তার বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে কালার কোডেড যে ওয়ারেন্ট, যেটাকে আমরা রেড নোটিশ বলি, সেই কালার কোডেড নোটিশ পাঠানো হয়েছিল। ইন্টারপোলের মাধ্যমে আমরা গতকালকে দেখতে পেয়েছি তিনি গ্রেফতার হয়েছেন। এই বেনজিরের বিরুদ্ধে ওই যে বললাম যে তিনি শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড না, তার বিরুদ্ধে আমাদের ওখানে প্রায় 10টির মতো মামলা আমরা কিন্তু ইনভেস্টিগেশন করে যাচ্ছি, এবং প্রত্যেকটার সাথে তার কানেকশান আছে। এবং এর মধ্যে ইতিমধ্যে আমাদের যে তিনি যখন র্যাবের প্রধান ছিলেন তখন গুমের সাথে যেগুলো অলরেডি চলমান আছে তার মধ্যে বিচার চলছে। তিনি শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন আসামি। তার বিরুদ্ধে আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তার বিরুদ্ধে চট্টগ্রামের একরাম কমিশনার যে হত্যাকাণ্ড, তার সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, সেখানেও তিনি আছেন। এবং আরও বললাম যে আরও অন্তত 7 থেকে 10টি মামলার তদন্ত চলমান আছে, যেগুলোতে প্রত্যেকটার মধ্যে তার সরাসরি সম্পৃক্ততা আছে। তিনি পুলিশ কমিশনার হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি র্যাবের প্রধান হিসেবে অসংখ্য হত্যাকাণ্ডের সাথে জড়িত, তিনি যখন পুলিশের প্রধান ছিলেন, আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, অসংখ্য অপরাধের সাথে তিনি জড়িত ছিলেন। তিনি আরও যেটা জড়িত ছিলেন, বাংলাদেশের ইতিহাসে যে কয়টি বিতর্কিত নির্বাচন হয়েছে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে, প্রত্যেকটি নির্বাচনে তার বিতর্কিত ভূমিকা ছিল। এবং তিনি দমভক্তি করে বলতেন যে তিনি পুলিশের তার এই যে নানান প্রক্রিয়ায় যে একটা অবৈধ নির্বাচন করার যে অন্যতম কারিগর ছিলেন বেনজির আহমেদ। এই দেশের গণতন্ত্র নস্যাৎ করবার জন্য হাজার হাজার মানুষকে বিনা বিচারে নিরপরাধ মানুষকে হত্যা করার দায় সহ অসংখ্য দায় তার বিরুদ্ধে বলতে হলে আমার তো মনে হয় যে একদিন লাগবে যে শুধু তার বিপক্ষে এত আমলনামা তার। তো যাই হোক, আমাদের এখানে তার অনেকগুলো মামলা তদন্তাধীন বিচারাধীন আছে। আমরা তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলোতে বিচার চলছে সেখানে হাজির করা হবে, যেগুলো তদন্তাধীন আছে সেগুলো তো তাকে রিমান্ডে নেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে তার বিরুদ্ধে। তিনি যে গ্রেফতার হয়েছেন, এখন আসলে তাকে ফেরানোর বিষয়ে আইনি কোনো বিষয় আছে কিনা আপনারা জানান? আইনি ইতোমধ্যে সরকার আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখেছেন যে যেহেতু দুবাই সরকারের সাথে বা আমাদের সংযুক্ত আরব আমিরাতের সাথে আমাদের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নাই, কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক আছে।
ইতিমধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে আমাদের যে পারস্পরিক সহায়তা ফ্রেমওয়ার্কের আওতায় কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কয়টি ওয়ারেন্ট আছে সেগুলো দিয়ে সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্যে। এবং এটা আপনারা জানেন যে ওখানকার একটা প্রসিডিউর আছে যে তাদের 30 দিনের মধ্যে আমরা যখন কোনো এক্সট্রাডিশনের আবেদন করা হয় সেখানকার প্রসিকিউটরের কাছে সেটা উপস্থাপন করা হয়। প্রসিকিউটর এটা আপিল আকারে তাদের আদালতে উপস্থাপন করে আদালতের অনুমতি সাপেক্ষে সেই বন্দীকে ফেরত পাঠানো হয়। তবে একটা শর্ত থাকে, সেটা হচ্ছে যে আমাদের সরকারের কাছ থেকে তারা একটা অঙ্গীকার নেয় যে তাদের কোনো নাগরিক যদি একইভাবে আমাদের দেশে গ্রেফতার হয় ভবিষ্যতে, তাহলে তারা যে সহায়তা আমাদেরকে করে যাচ্ছে এখন করবে, একইভাবে যাতে আমরা তাদেরকে সহায়তা করি। সরি, প্রশ্নটা বুঝিনি। না না, এরকম বোধহয় প্রয়োজন নাই। আমরা চিঠি দিব। ইতিমধ্যে আমরা সরকারের কাছে আমাদের ওয়ারেন্টগুলোর কপি আমরা দিয়ে দিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের সরকারের আমাদের যে পুলিশের একটা সংস্থা আছে যার মাধ্যমে রেড নোটিশ পাঠানো হয় বা কালার কোডের নোটিশ পাঠানো হয়, আমরা অলরেডি আমাদের ওয়ারেন্টের কপি তাদেরকে দিয়ে দিয়েছি। আমরা বিশ্বাস করি যে হয়তো ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে কুয়েত সরকার সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে ইতিমধ্যে অনুরোধপত্র দেওয়া হয়ে গেছে। আমরা চিঠিটা পাঠাবো আমাদের তদন্ত সংস্থা থেকে। আমাদের এনসিবি নামক একটা প্রতিষ্ঠান আছে আমাদের, যেটা আমাদের পুলিশের ঊর্ধ্বতন একটা এনসিবি, ওখান থেকে এনসিবি থেকে ওটা যাবে সংশ্লিষ্ট ইন্টারপোলে। 28 তারিখে রায় হবে, এই মাসের 28 তারিখে যাবে। দেখেন, একজন আসামি তিনি সাক্ষী দেখ অথবা না দেখ, তিনি যদি কোনো অপরাধ করেন, কেবল সাক্ষী দেওয়ার অজুহাতে তিনি তার দায় থেকে মুক্তি পেতে পারেন না। আমি যদি নিজেকে একটা ঘটনার উপরে সাক্ষী দিলাম, কিন্তু পরক্ষণে দেখা গেল যে আমি নিজেও একটা অপরাধ করেছিলাম, সেই কারণে তিনি তার দায় থেকে মুক্তি পাবেন না। আমি আজকে অনারেবল ট্রাইব্যুনালে এই কথাই বলেছি যে যদি গোলাম কিবরিয়ার অপরাধ সংক্রান্ত কোনো সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করব এবং করার সুযোগ আছে। না, এটা হবে না। আমি শোনেন, আমাদের ডাবল জিও পার্টি হয় কখন? ডাবল জিও পার্টি হয় যখন একজন আসামির বিরুদ্ধে তার অপরাধের জন্য তার বিরুদ্ধে বিচার করা হয়। সেখানে আইন বলেছে বা আমাদের কনস্টিটিউশন বলেছে তাকে আর বিচারের সম্মুখীন করা যাবে না। আমরা তো গোলাম কিবরিয়ার কোনো বিচার করি নেই, সো তার বিরুদ্ধে বিচার করতে আমাদের কোনো ডাবল জিও পার্টি হবে না, তার বিরুদ্ধে বিচার করা যাবে। একটা প্রশ্ন আইনি বিষয়ে, বেনজিরের ফেরতের বিষয়ে, এবং সেই ক্ষেত্রে ওই দেশের আদালতে বাংলাদেশের যে অপরাধটার জন্য তাকে রেড নোটিশ দেওয়া হয়েছে সেটা সেই দেশে অপরাধ হিসেবে থাকতে হবে, এরকম একটা ঘটনা আমরা শুনেছি বা বিভিন্ন লেখায়। আসলে ব্যাপারটা কি হবে? ওই দেশে ওইটা অপরাধ হিসেবে গণ্য হইতে হবে এমন কোনো বিষয়? না না, ওই দেশে কোনো অপরাধ হলে ওই দেশের সরকার তো তাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বিচার করবে, কিন্তু এইটার সাথে আমাদেরকে এক্সট্রাডিশনের কোনো শর্ত হতে পারে না। কোনো দেশের সরকার যদি, যেমন ধরেন আমাদের ভারতের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমাদের বন্দি বিনিময় চুক্তিই আছে, তো চুক্তির শর্ত অনুযায়ী যদি কোনো বন্দী হয়, সেটা যদি পলিটিক্যাল উদ্দেশ্য না হয়ে থাকে, তাহলে বন্দী যদি সে আসামি হয় তাহলে তাকে আমরা আনতে পারবো এবং আমাদের এখানে যদি কোনো বন্দী থাকে সেটা আমরা দিতে পারবো। যে দেশে বন্দী চুক্তি নাই সেই দেশে মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্ক বলে একটা আছে, যেগুলো আমরা কূটনৈতিক চ্যানেলে করা হয় গভর্নমেন্ট টু গভর্নমেন্টে। যেহেতু সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, কিন্তু আমাদের মানে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রেমওয়ার্কের আওতায় আমরা কূটনৈতিক চ্যানেলে এই আদান প্রদানটা আমরা করতে পারি। এর আগেও কিন্তু এরকম বিভিন্ন দেশ থেকে আমাদের আসামিকে আনা হয়েছে। তো আমরা প্রত্যাশা করি, বিশ্বাস করি, যেহেতু আমাদের ওয়ারেন্টের প্রতি সম্মান দেখিয়ে ইন্টারপোল তাদেরকে গ্রেফতার করেছে এবং যেহেতু দুবাই পুলিশের হেফাজতে তিনি আছেন এবং আমাদের ওয়ারেন্টের প্রেক্ষিতেই, তো অতএব আমরা বিশ্বাস করি যে আমাদের সরকারের আবেদন অনুযায়ী বা আবেদনের সাড়া দিয়ে তারা এই আসামিকে
বাংলাদেশে ফেরত পাঠানো। আপনি যেটা বলছেন, আমি একটা রিপোর্টে দেখলাম যে ইতিপূর্বে কয়েকজন আসামি গ্রেফতার হলেও তারা ভিন্ন দেশের পাসপোর্ট থাকার কারণে তাদেরকে আনা যায়নি শেষ পর্যন্ত। এইটা দেখেন, এটা সরকারের যেহেতু সরকার ডিল করতেছেন, আমি এই বিষয়ে এর বাইরে আর কিছু বলার সুযোগ নাই। তবে আমি খুবই বিশ্বাস করি যে বেনজির আহমেদের মতো একটা কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত অপরাধীকে দুবাই সরকার কোনোভাবেই আশ্রয় এবং প্রশ্রয় দেবে না। এবং আমাদের এখান থেকে অসংখ্য ওয়ারেন্ট তার বিরুদ্ধে পেন্ডিং আছে, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। সেই কারণে দুবাই সরকার অবশ্যই আমাদের আবেদনে সাড়া দিয়ে তাকে আমাদের দেশে ফেরত পাঠাবে। ইয়েস একটু আমি বলি, আবু সাইদের পূর্ণাঙ্গ জাজমেন্ট এই যে দেখেন আপনাদের সামনে আছে। আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়েছি 809 পৃষ্ঠার একটা জাজমেন্ট। আমি সকাল থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি এটা পড়েছি। প্রাথমিকভাবে আমার কাছে মনে হয়েছে এই জাজমেন্টটা অত্যন্ত মানে আমাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ট্রাইব্যুনাল এই জাজমেন্টটা দিয়েছেন। 30 জন আসামি ছিল, 30 জনকেই তারা কনভিক্ট করেছে, 30 জনকেই তারা সেন্টেন্স দিয়েছে। এবং আমাদের আইনে বলা আছে যে মৃত্যুদণ্ড অথবা অভিযোগের গুরুত্ব অনুযায়ী প্রপোর্শনেটলি তার শাস্তি হবে। তো সেখানে আপনি দেখেছেন যে আবু সাইদ হত্যা মামলায় যারা সরাসরি গুলির অভিযোগ ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে, এবং সেই গুলিতে যারা প্রত্যক্ষ সহযোগিতা করেছে তাদেরকে যাবজ্জীবন দিয়েছে, এবং যারা ইট পাটকেল মেরেছে, লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছিল বা যাদের এই টোটাল পার্টিসিপেশন যাদের ছিল তাদেরকে তাদের অভিযোগের প্রপোর্শনেট হারে তাদেরকেও শাস্তি দিয়েছে। কেউ কিন্তু শাস্তির বাইরে যায়নি। সেই জন্য আমরা মনে করি যে এই জাজমেন্টটা সঠিক দিয়েছে, এবং যেসব আলোচনা তারা করেছেন আমরা সেই আলোচনার সাথে এখন পর্যন্ত দ্বিমত পোষণ করার সুযোগ দেখছি না। তারপরেও আমরা আরও দেখতেছি জাজমেন্ট আরও আমাদেরকে একটু মেটিকুলাসলি আমরা আরও একটু পর্যালোচনা করি। দেখার পরে যদি কোনো কারণে কারো বিরুদ্ধে যদি আমাদের সাজা বাড়ানোর জন্য অথবা অন্য কোনো কারণে যদি আমাদের আপিল করার প্রয়োজন হয় তাহলে সাজা বৃদ্ধির জন্য আমরা আবেদন করব, আপিল করব। আর যদি প্রয়োজন না হয়, আপিল করার প্রয়োজন না থাকলে আমরা আপিল করব না। কয়েকজন সম্পাদক সহ বেশ কিছু সাংবাদিক বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, মামলা তদন্ত শুরু হয়েছে কিনা, যদি শুরু হয় তাহলে এটা অগ্রগতি। দেখেন, আমি খুব সকলের প্রতি সম্মান রেখে বলছি, আমরা পেশা বিবেচনা করে আমরা কারো বিরুদ্ধে কোনো বিচার বা আমরা কোনো আবেদন করছি না, ইনভেস্টিগেশন করছি না। আমরা সেখানে সাংবাদিক, এবং এর আগেও আমি আপনাদেরকে বলেছি সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব পেশা বিবেচনা করে আমরা কারো বিরুদ্ধে কোনো মামলা করছি না। আমরা মামলা করছি অথবা ইনভেস্টিগেশন করছি অপরাধের বিরুদ্ধে, তিনি হোক সাংবাদিক, তিনি হোক আইনজীবী বা অন্য কোনো পেশার লোক। আমাদের এখানে একটা অভিযোগ আমাদের কাছে এসছে কতিপয় সাংবাদিকের বিরুদ্ধে। তারা পেশাগতভাবে সাংবাদিক, বাট আমরা তাদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে চাই। ইতিমধ্যে আপনি দেখেছেন মোজাম্মেল বাবু, ফারজানা রূপা এবং এরকম বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। আজকে মোজাম্মেল বাবুর রিমান্ডের শুনানি আমাদের ওখানে চলছে, আমাদের ইনভেস্টিগেশন সেলে। সো আমরা কিন্তু তাকে পেশা বিবেচনায় কিন্তু গ্রেফতার করিনি, আমরা করেছি তার অপরাধমূলক কর্মকাণ্ডকে বিবেচনা করে। এবং ভবিষ্যতে যদি কোনো সাংবাদিক, কোনো আইনজীবী, কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, যে কেউ হোক, কোনো ইভেন দেন আমরা দেখেন প্রশাসনের লোককেও আমরা কিন্তু ছাড়ি না। আমরা কিন্তু পুলিশের লোক আমাদের এখানে আসামি হচ্ছে, প্রশাসন ক্যাডারের অনেক ম্যাজিস্ট্রেট কিন্তু আমাদের এখানে আসামি হয়ে তারা জেল হাজতে আছে। আমাদের এখানে আইনজীবীরা জেলে আছে, আমাদের র্যাবের লোক আছে, সেনাবাহিনীর লোক আছে, সাধারণ মানুষও আছে। যাদেরই অপরাধের সাথে যাদের সম্পৃক্ততা আছে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন চলছে। এবং আপনি যেটা বলছেন যে হ্যাঁ, কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে একটা অভিযোগ আসছে, সেটার ইনভেস্টিগেশন আমরা করে দেখছি, আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায় আইন অনুযায়ী প্রসিড করবে, আর যদি সম্পৃক্ততা না থাকে মামলা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, না এর বেশি আর কিছু বলা যাচ্ছে না। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি। আমরা আপনাকে বেনজির ইস্যুতে একটু প্রশ্ন করতে চাই। আপনি যে প্রশ্নটা হলো যে আমরা তখন প্রশ্ন করছি, একই উত্তর আশা করি দিবেন। জি, বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা আছে, সুনির্দিষ্ট তাকে টিএফআই সেলের মামলায় তাকে তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণও চলছে, কিন্তু তিনি পলাতক।
জি। তাকে আনার প্রক্রিয়াগুলো কি এবং মানে দেখ। আপনাদের পক্ষ থেকে যোগাযোগ করা হবে কিনা, কি করা হবে, যে পুরো বিষয়টা একটু যদি এলাবোরেটলি বলতেন। আমাদের এখানে একটা মামলার বিচার অলরেডি চলছে বেনজির আহমেদের বিরুদ্ধে। শাপলা চত্বর এর মামলায় ইনভেস্টিগেশন প্রায় শেষের দিকে। একরাম কমিশনার মার্ডার কেসে ইতিমধ্যে তার বিরুদ্ধে আমরা ফর্মাল চার্জ রেডি করেছি, এটা সাবমিট করে দেব আমরা খুব শিগগির। অন্য প্রায় 6 থেকে 7টি মামলার ইনভেস্টিগেশন এখন চলছে তার বিরুদ্ধে। অসংখ্য গুমের অপরাধের সাথে তার সম্পৃক্ততা আছে এবং তার বিরুদ্ধে আমাদের ট্রাইব্যুনালের বাইরেও ফিনান্সিয়াল ক্রাইমের অসংখ্য অভিযোগ আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশনে একটি মামলাও হয়েছে। এই সব কিছু মিলিয়ে আমরা আমাদের 3টি ওয়ারেন্ট ইতিমধ্যে আমরা সরকারের কাছে পাঠিয়েছি। আমাদের এনসিবি আছে, ওখানকার মাধ্যমে ইন্টারপোলে তাদের কাছে এই ওয়ারেন্টের কপি যাবে এবং সেই কপি চেয়ে আমাদের পক্ষ থেকে সরকার ইতিমধ্যে আমার জানা মতে তাকে এক্সট্রাডিশন চেয়ে, তাকে ফেরত চেয়ে, বিনিময় চেয়ে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলে এই প্রক্রিয়া শেষ হলে সেখানে আমরা যতদূর জানি যে ওখানে প্রায় তাদের 1 মাস সময় লাগে। হয়তো 1 মাসের মধ্যেই সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশে ফেরত দেবে। তিনি ফেরত আসা সাপেক্ষে আমাদের এখানে যে মামলাগুলো চলমান আছে সেইগুলোতে তাকে আনা হবে এবং যেগুলোতে ইনভেস্টিগেশন চলছে সেগুলোতে তাকে রিমান্ডের আবেদন করা হবে। এটা আমি নির্দ্বিধায় বলে দিচ্ছি যে তাকে আমরা রিমান্ডে নিব আমাদের এখানে বাংলাদেশে আসার পরে। তার কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রমাণ পাওয়ার ব্যাপার আছে। তিনি বাংলাদেশের এমন কোনো দুর্নীতি নাই যেটা তিনি করেননি। অতএব তাকে আমাদের ট্রাইব্যুনালের জুরিডিকশনে যত কিছু মানে যা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন সেটা আমরা করব। হয়তো অন্য তদন্ত সংস্থা অথবা অ্যান্টি কারাপশনের যদি তার তদন্তের প্রয়োজন হয় তারাও হয়তো নিশ্চয়ই করবেন। তবে এইগুলি সবই করা হবে তাকে তিনি ফেরত আসা সাপেক্ষে। ধন্যবাদ। অলরেডি 3টে ওয়ারেন্ট আমরা ইন্টারপোল আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি রাইট। তার বিরুদ্ধে অভিযোগগুলো কি ধরনের একটু যদি বলতেন। এই যে বললাম যে শাপলা চত্বরে তো এটা আপনারা জানেনই যে এখানে নির্বিচারে গণহত্যা করেছে, জেনোসাইডের অভিযোগ আছে। আমাদের টিএফআই সেলে আপনার গুমের অভিযোগ আছে যেটা সাক্ষী চলতেছে, তার সাথে অন্যান্য বাহিনীর মানুষও আছে। আমাদের আরও মানে একরাম হোসেন ক্রসফায়ারের ঘটনার সাথে তিনি আছেন এবং আরও যেগুলো আমাদের বিচার চলতেছে বেশিরভাগই হচ্ছে তার ক্রসফায়ার, খুন, অপহরণ এইগুলো। রামপুরার যেটা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন ঝুলে থাকার যে মামলায় চঞ্চল চন্দ্র সরকার সহ অন্যান্যদের বিরুদ্ধে আগামী 28 জুন 2026 তারিখে 1 নম্বর ট্রাইব্যুনাল থেকে রায় হবে। এই রায়টি আমরা আশা করি সরাসরি সম্প্রচার করব। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আমাকে উইশ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনারা একটু হ্যাঁ, থ্যাংক ইউ।